আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অগ্রিম টাকা দেওয়ার পরও ভারত থেকে আসেনি পর্যাপ্ত টিকা, এখনই ভারতকে বন্ধুত্বের পরীক্ষা দিতে হবে, মন্তব্য পাপনের। করোনায় আরও ৮৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৯৭, শনাক্তের হার কমে ১৩%। বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। সারা দেশে না দিয়ে এলাকা ভিত্তিক লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের, ঈদের সময় শোচনীয় অবস্থার আশঙ্কা। এবং করোনায় কাজ হারানো দরিদ্র মানুষদের ১৫,০০০ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অগ্রিম টাকা পরিশোধ করার পরও ভারত থেকে চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি জানান, ১.৫ কোটি ডোজ টিকার অগ্রিম টাকা পরিশোধ করে পাওয়া গেছে মাত্র ৭০ লাখ ডোজ। পাপন বলেন, ভারত বাংলাদেশের বন্ধু কিনা তা প্রমাণের এখনই সময়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ভারত থেকে কেনা টিকার বাদবাকি চালান কবে নাগাদ দেশে আসবে তা এখনও অনিশ্চিত। এ অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান পাপন জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র না দেয়ায় করোনা ভ্যাকসিনের চালান পাঠাতে পারছে না সেরাম ইনস্টিটিউট। গত মাসে ৫০ আসার কথা ছিল, ওরা দিয়েছে ২০। এই মাসে এখনো দেয়নি। আমার কথা হচ্ছে যে আমরা যেই টাকা সরকার অগ্রিম টাকা দিয়ে যেটা পে করেছে, এইটা আটকানো কোনোভাবেই সেটা পারে না। আমাদের অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। সরকার চাইলে টিকা পাওয়ার ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে পারে, কিন্তু বন্ধুরাষ্ট্র ভারতকে এখনই বন্ধুত্বের সঠিক প্রমাণ দিতে হবে বলেও মন্তব্য করেন পাপন। আইনি পদক্ষেপটা ইজ নট ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে। দেশ এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই। আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না। আমার ন্যায্য পাওনা দিয়ে আমাদের ভ্যাকসিন, সেটাই চাচ্ছি আমরা, এবং এটা দিতে হবে। ২ মাসের মধ্যে অনেক ভ্যাকসিন চলে আসবে বলেও আশা করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি। এমন কোনো ওষুধ নাই যেটা বাংলাদেশ বানাইতে পারে না। আর ২ মাসের মধ্যে দেখবে প্রচুর ভ্যাকসিন চলে আসবে। আপনার নোভাভ্যাক্স আছে, বেলর আছে, ইভেন সাইনোফার্ম আছে চায়না, স্পুটনিক ভি আছে, এদেরও পাওয়া উচিত। পাশাপাশি জুনের পর দেশে টিকা সংকট থাকবে না বলে সবাইকে আশ্বস্ত করেন নাজমুল হাসান পাপন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দ্রুত করোনা ভাইরাস শনাক্তের জন্য অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় ঢাকায় ১৫টি আর চট্টগ্রামে ১টি সহ মোট ১৬টি বুথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে করোনার নমুনা পরীক্ষা আরও সহজলভ্য হওয়ার পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে ব্র্যাক। আরও জানাচ্ছেন মইনুর আহসান। দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ।
সেই তুলনায় সহজলভ্য না হওয়ায় নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা মানুষকে। সেই ভোগান্তি কমানো আর মানুষকে উৎসাহিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় এবার অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শনিবার রাজধানীর মগবাজারের মধুবাগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এলাকার শতাধিক মানুষ এতে নমুনা দিতে আসেন। টেস্ট করালে পজিটিভ হয় ম্যাক্সিমাম লোকের, তারপরে এখন নিজের একটা কনফিউশন দূর করার জন্য আসছে আর কি। আস্থা আছে, কারণ সবাই টেস্ট করতেছে, ওনারাও সরকার থেকে পারমিশন নিয়ে টেস্ট করতেছে, তো আশা করি সমস্যা হওয়ার কথা না। সুবিধাগুলো, সিস্টেমগুলো, এটাও আমার খুব পছন্দ হয়েছে, কারণ ওরা অনেক বেশি ভিড় করে না। আরও টেস্ট করার জন্য সেন্টারগুলো হওয়া উচিত। ব্র্যাক কর্মকর্তারা জানান, করোনা সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্তের বিকল্প নেই। দেশের বাইরে আমাদের দেশেও অনেক গবেষণা হয়েছে এবং আলটিমেটলি এটা প্রমাণিত হয়েছে যে যদি ভাইরাস লোডটা যদি আমার নেজাল থেকে মানে নাক থেকে গলা পর্যন্ত যদি এটা লোডটা ভালো থাকে তাহলে সে পজিটিভ 99% আসবে। যিনি ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন তাকে আমরা অ্যান্টিজেন টেস্টের জন্য স্যাম্পল নিব এবং আরটিপিসিআর এর জন্য স্যাম্পল নিব। যদি অ্যান্টিজেন টেস্টে যদি সে পজিটিভ চলে আসে তাহলে সে 30 মিনিটের মধ্যে সে রিপোর্ট পেয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে এ পদ্ধতি সারা দেশে ব্র্যাক পরিচালিত বুথগুলোতে শুরু করার কথাও এ সময় জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশে সবশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 83 জন। গত 11 দিনে এটি সর্বনিম্ন মৃত্যু সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে 2697 জনের শরীরে। ধীরে ধীরে শনাক্তের হার কমে নেমে এসেছে 13%। একরামুল হক সায়েমের রিপোর্ট। মার্চের শেষে করোনায় দ্বিতীয় ঢেউ শুরু হলে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা। এ মাসের মাঝামাঝিতে টানা 4 দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছাপিয়ে যায় শতকের ঘর। তবে গত 2 দিন ধরে তা 80-র ঘরে নেমে আসে। সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 83 জনের। আগের দিন এই সংখ্যা ছিল 88। এপ্রিলের 24 দিনে করোনার আঘাতে মারা গেছে 1906 জন, আর মার্চে প্রাণ গেছে 639 জনের। ফেব্রুয়ারিতে করোনা শনাক্তের হার 3% নেমে আসলেও দ্বিতীয় ঢেউর ধাক্কায় এপ্রিলে প্রথম সপ্তাহে তা 20 ভাগের উপরে গড়ায়। একদিনেই শনাক্ত হয় 7,500-এর বেশি। তবে লকডাউন ও সরকারি বিধিনিষেধের প্রভাবে পরের সপ্তাহ থেকে কমতে শুরু করে সংক্রমণের হার। সবশেষ 24 ঘন্টায় ভাইরাস শনাক্ত হয় 2697 জনের শরীরে। শনাক্তের হার 13.11%। ঢাকা বিভাগে মৃত্যু সংখ্যা বেশি। সবশেষ 83 জনের মধ্যে 52 জনই ঢাকার। চট্টগ্রামে মারা গেছে 13 জন। করোনায় নারীদের মৃত্যুহার কম হলেও দ্বিতীয় ঢেউতে তা বেড়েছে। এ পর্যন্ত করোনায় নারীর মৃত্যুহার 26% হলেও চলতি মাসে এই হার 34। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চলমান লকডাউন শেষে জনস্বার্থ বিবেচনায় শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার উপর অধিক গুরুত্ব দেওয়া হবে। রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সাথে আলোচনায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গণপরিবহন খুললে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল তা কার্যকর করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। দীর্ঘদিন লকডাউন কঠোরভাবে থাকলে এতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ সময়ে দেশব্যাপী লকডাউন পরিবর্তে এলাকাভিত্তিক লকডাউনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে কখনো কঠোর আবার কখনো নমনীয় লকডাউনে ভেস্তে যাচ্ছে এই উদ্যোগ। ঈদকে কেন্দ্র করে আবারও শোচনীয় অবস্থার আশঙ্কা করে তারা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে দীর্ঘমেয়াদে। একরামুল হক সায়েমের রিপোর্ট।
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দেশ জুড়ে চলছে সর্বাত্মক লকডাউন। তবে রাজধানীর সড়কের চিত্র বলে দেয় তা কতটা বাস্তবায়িত হচ্ছে। কোভিড নিয়ন্ত্রণে কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এমন অবস্থাকে কেবল প্রশাসনিক লকডাউন বলেই মনে করেন। আমরা শুধু বলছি লকডাউন মানে সব বন্ধ করে দাও, সবাই আবার সেই স্বাস্থ্যবিধি না মেনে হুড়মুড় করে একেবারে ভিড় করে কাজ করো, এই জিনিসটা আমাদের ক্ষতি করছে। লকডাউনটা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ গতিবিধির নিয়ন্ত্রণ না, পেশেন্ট আইডেন্টিফিকেশন, আইসোলেশন এবং কোয়ারেন্টাইন, এই তিনটা কম্পোনেন্ট ওখানে অ্যাড করা উচিত ছিল। লকডাউনে জীবিকার তাগিদে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঝুঁকি নিয়ে বাইরে যাচ্ছে সাধারণ মানুষ। এদিকে ঈদকে কেন্দ্র করে কোনো কোনো ক্ষেত্রে শিথিল করার কথা ভাবছে সরকার। কিন্তু করোনার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করতে হবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন দরকার টেকসই প্রস্তুতির। হয়তো 2 সপ্তাহের বেশি সর্বাত্মক বিধিনিষেধ চালিয়ে রাখা সম্ভব হবে না। 5 এপ্রিল থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, সীমিত আকারে বিধিনিষেধ, সেটা কিন্তু আমাদের অন্তত পক্ষে কোরবানির পর চালাতে হবে, না হলে কিন্তু আবার নতুন করে সংক্রমণটা হঠাৎ করে বেড়ে যাবে। হয়তো কয়েক বছর আমাদের করোনার সঙ্গে বসবাস করতে হবে। সুতরাং এখন যা আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস এবং স্বাস্থ্যবিধি মানার যে প্রক্রিয়া, এটাকে আমাদের টেকসই প্রযুক্তির মাধ্যমে করতে হবে। ভাঙাচোরা ভাবে যেভাবেই হোক যে লকডাউনটা চলছে, তারও কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখবেন যে সংক্রমণ রেট কমে আসছে গত 1 সপ্তাহে। যে ধরনের লকডাউনই হোক, সেই লকডাউনের একটা ফলাফল হিসেবে আমরা এটা পাচ্ছি। গত বছর সংক্রমণ বিবেচনায় অঞ্চল ভিত্তিক লকডাউনের পরিকল্পনা করে তা খুব একটা বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞদের অনেকে বলছেন এলাকা ভিত্তিক লকডাউন বাস্তবায়ন করা গেলে অর্থনীতিতে প্রভাব যেমন কম পড়বে, তেমনি সংক্রমণও কমানো যাবে। দেশ জুড়ে লকডাউন দেওয়াটা খুব একটা সায়েন্টিফিক না। আমাদের লকডাউনটা দেওয়া উচিত ছিল যেখানে রেড জোন, যেখানে বেশি হয়, যেমন ঢাকা সিটি, চিটাগাং সিটি, নারায়ণগঞ্জ সিটি, এসব সিটিতে কঠোরভাবে লকডাউন দেওয়া উচিত ছিল। একই সাথে ভ্যাকসিন কার্যক্রম এগিয়ে নেওয়া ও জনসচেতনতার তাগিদ দেন তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় ধাপের লকডাউন। প্রয়োজন ছাড়াই ঘর থেকে বের হওয়ায় নগরবাসীর মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের শঙ্কা। এদিকে লকডাউন কার্যকরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে চোখে পড়েনি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থাও। আপেল মাহমুদের রিপোর্ট। দোকানের অর্ধেক শাটার খোলা রেখে সামনে বা আশপাশে চুপচাপ বসে থাকছেন মালিক বা কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ শাটার খুলে কেনাবেচাও করছেন অনেকে। এখানে ওইসব পয়সা বেশি, সময়টা কাটাইতেছে। যেটা সিদ্ধান্ত সরকার ভালোর জন্যই করে, ভালো কিছুই বলে, কারণ আমাদের উচিত সবকিছু মাইনা নেওয়া। বাস ছাড়া নগরের প্রধান সড়কে চলছে সব ধরনের যানবাহন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মানতে অনেকটা অনীহা খেটে খাওয়া মানুষগুলোর। গাড়ি লিয়ে বাইরেছি ফেটার যায়, পোলাপান আছে, বাচ্চা আছে, এরা তো চালাইতেইব। রোগের ভয় পেলে আমাকে পেটে ব্যথা আসবে, আমাকে খাইয়ে বাঁচতে হবে। এদিকে রাজধানীর অধিকাংশ চেকপোস্টে ছিল ঢিলেঢালা ভাব। তবে কোথাও কোথাও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কিছুটা তৎপর ছিল ট্রাফিক পুলিশ। যে বেরোচ্ছে বাড়ি থেকে, আমরা তো তার বাড়িতে গিয়ে বলতে পারতেছি না যে আপনি বের হবেন না, আপনি গাড়ি নিয়ে বের হবেন না। আমি বলছি আমি রুগী নিয়ে গেছি ঢাকা মেডিকেল, কিন্তু যারা গাড়িতে যাত্রী আছে তারা বলেছেন না আমরা একটু আত্মীয়র বাসায় গিয়েছিলাম। এই জন্য মূলত মিথ্যা বলার জন্যই মূলত আমি গভর্নমেন্ট রুলস ভায়োলেশন করেছি, এই জন্য মামলাটা দিয়েছি। যতই লকডাউন দেওয়া হোক না কেন, জনগণ সচেতন না হলে করোনা সংক্রমণ বন্ধ করা সম্ভব নয় বলে অভিমত আইনশৃঙ্খলা বাহিনী সহ সচেতন নাগরিকদের। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে কাজ হারানো দরিদ্র ও অসহায় মানুষকে ন্যূনতম 3 মাসের জন্য নগদ 15,000 টাকা করে বিশেষ বরাদ্দ পৌঁছে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে 7 দফা প্রস্তাবনা তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লকডাউন কার্যকর হয়নি মন্তব্য করে তিনি বলেন, সরকারের দুর্নীতি আর অদূরদর্শিতার কারণে দেশে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ সময় অভিযোগ করা হয়, মামলা ও নির্যাতনের কারণে বিএনপি নেতাকর্মীরা করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। লকডাউনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, দিন আনে দিন খায় এই শ্রেণীর গরিব, দিনমজুর, পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষদের প্রত্যেককে
এই পর্যায়ে অনতিবিলম্বে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 16,000 টাকা এককালীন নগদ অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে আমরা দাবি জানাচ্ছি। ভবিষ্যতে পরিস্থিতির আলোকে প্রয়োজনে এর বরাদ্দ আরো বাড়াতে হবে। ক্ষতিগ্রস্ত এসএমই প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক শিল্প ও কৃষি খাতে রাষ্ট্রীয় রাজস্ব তহবিল থেকে বিশেষ প্রণোদনা অর্থ বরাদ্দ দিতে হবে। বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর আজ। 2013 সালের এই দিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজার 8 তলা ভবন ধসে প্রাণ হারান 1300-রও বেশি পোশাক শ্রমিক। আহত হন কয়েক হাজার শ্রমজীবী মানুষ। এ ঘটনায় 4টি মামলা দায়ের করা হয়। দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করছেন রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। তাদের সাথে কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠনও। সকালে রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান শ্রমিকরা। এদিকে 8 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রানা প্লাজায় আহত গার্মেন্টস শ্রমিকরা। ওই দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। অনেকেই আছেন অর্থকষ্টে। করোনা মহামারী যা আরও বাড়িয়ে দিয়েছে। পরিবার পরিজন নিয়ে চলছে দুর্বিষহ জীবন। তবে কোনো শ্রমিক ক্ষতিপূরণ না পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। রিপোর্ট করছেন শারফুল আলম। হৃদয় ক্র্যাচের সাথেই জড়িয়ে আছে তার জীবন। একসময় রানা প্লাজায় একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। ভবন ধসে পাঁজরের হাড় ভেঙে গেছে। এখনও সেই অসুস্থতা, চিকিৎসার টাকাও নেই। করোনা মন্দায় বিকল্প আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন তার ঠাঁই হয়েছে অন্যের বাসায়। আমাদের এক জীবনের ক্ষতিপূরণ 48 লক্ষ টাকা, পুনর্বাসন এবং আজীবন চিকিৎসা, ভবন মালিকদের বিচার, গার্মেন্টস মালিকদের বিচার। হৃদয়ের মতো তারাও কাজ করতেন রানা প্লাজায়। মানসিক যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় আপনজনের কাছ থেকে বিতাড়িত হয়েছেন অনেকেই। করোনা আতঙ্ক নিয়ে বছরের এই দিনে তারা জড়ো হন সেই জায়গায়। 3 দিন পর উদ্ধার হয়েছি। এখন আমার সারা শরীরে এই সমস্যা, কোনো কাজকর্ম করে খেতে পারতেছি না। আর্থিক কিছু সহযোগিতা পাইছি 1 লাখ টাকা মতো। আর আমাদের মূল যে ক্ষতিপূরণটা, এই ক্ষতিপূরণটা দিলে আর আমাদের লাগতো না, আমরা একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। উন্নয়ন সংস্থা অ্যাকশনের তথ্য মতে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের 43% এখনও বেকার। আহতদের 31% মানসিক বিপর্যয়ে রয়েছেন। ওই দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের সহায়তায় নিহত ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এখানে মালিকের পক্ষ থেকে কোনো রকমের কোনো ক্ষতিপূরণ কোনো শ্রমিককেই প্রদান করা হয়নি। অর্থাৎ শ্রমিকরা যে দাবি করছে তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। আমরাও মনে করি এই বিষয়টা চূড়ান্ত হওয়া দরকার। যদি কোনো পাওয়া যায় যে কেউ ক্ষতিপূরণ পান নাই, তাহলে আমাদের আইএলওর সাথে বসে সরকারের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর অফিসের থেকে এটা মনিটর করা হয়েছে পুরোটা, সেই হিসাবে যারা পেয়েছিল আগে সেই হিসাবে আমরা তাদের ক্ষতিপূরণটার ব্যবস্থা করে দেব। 2013 সালের মর্মান্তিক ওই দুর্ঘটনায় মারা যান 1138 জন। আহত ও জীবিত উদ্ধার করা হয় 2400 জনকে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় 1 যুগেও পুরনো ঢাকা থেকে সরানো যায়নি রাসায়নিক কারখানা ও গুদাম। রাসায়নিকের জন্য ঢাকার অদূরে অস্থায়ী গুদাম এবং কেমিক্যাল পল্লী তৈরির কথা থাকলেও তা এখনও শেষ হয়নি। ব্যবসায়ীরা বলছেন বিকল্প ব্যবস্থা করে দিলে তারা সেখানে যেতে রাজি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার আরমানিটোলার আবাসিক ভবনের নিচে রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডে মারা যায় কয়েকজন। আমি তো বলি যে ব্যবস্থা নেওয়া উচিত এবং এদেরকে শাস্তি হওয়া উচিত। না না, কেন চলবে? না না না, চলবে কেন? নিমতলী ও চুরিহাট্টা অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে রাসায়নিক সরাতে বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। এর মধ্যে 2টি কেমিক্যাল পল্লী স্থাপন এবং 2টি অস্থায়ী গুদাম তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা এবং ব্যবসায়ীদের অনাগ্রহে সে কাজ এগোয়নি। আমাদের গোডাউন তো আজকের না, যুগ যুগ ধরে, তাই না? আমাদেরকে কি বলছে সরকার? যে আমাদের জায়গাটা দিবে,
আমাদেরকে স্থানান্তর করার পর তারপরে আমরা এখান থেকে চলে যাব। আমরা কিন্তু যতবার মিটিং করছি, সচিবালয় বলেন, শিল্প মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, আমাদের সাথে কথা হয়েছে কি? আমাদের সাথে কথা হয়েছে আমাদের সরকার 2013 থেকে 14 থেকে বলা হচ্ছে 21 সালের মধ্যে দিবে। 21 সাল তো শেষ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকা ঝুঁকিমুক্ত করতে হলে যে কোনো মূল্যে সেখান থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা সরাতে হবে। মানুষের জীবনের কোনো বিনিময় মূল্য হয় না। আমরা মনে করি সরকার অচিরেই তার যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো অনতিবিলম্বে কার্যকর করবে এবং পুরান ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় যতগুলো রাসায়নিক গুদাম আছে তার সর্বোচ্চ ম্যানেজমেন্ট এবং যে তত্ত্বাবধানের মাধ্যমে সেটাকে ঝুঁকিমুক্তভাবে সেই ব্যবসাগুলো করা যায় সেই দিকে দৃষ্টি রাখবে। গত 20 ডিসেম্বর থেকে এসব কারখানার তালিকা তৈরির কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি ওই কমিটির প্রধান ও ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক। পুরান ঢাকায় আগুন লাগে, আগুন নেভে, প্রাণহানির ঘটনাও ঘটে, কিন্তু 10 বছরেও শেষ হয় না এখান থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর কাজ। সরকারি 5টি সংস্থা ও এখানকার ব্যবসায়ীদের টানাপোড়েন শেষে কবে এই এলাকা থেকে রাসায়নিকের গুদামগুলো সরবে এবং পুরান ঢাকার মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে, সেটাই এখন প্রশ্ন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সরকার পতনের বৃহত্তর পরিকল্পনা নিয়ে হেফাজতে ইসলাম সম্প্রতি সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যারা পেছন থেকে এই সংগঠনকে সহযোগিতা করেছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরিব অসহায়দের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন হাসান মাহমুদ। হেফাজত নেতারা কোথায় কখন গোপন বৈঠক করেছিল তা নিয়ে নিজেরাই ইতোমধ্যে মুখ খুলতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। নিছক কোনো বিচ্ছিন্ন 26 থেকে 28 তারিখ পর্যন্ত বাংলাদেশে যে তাণ্ডব চালানো হয়েছে হেফাজত ইসলামের ব্যানারে, সেই তাণ্ডবের মধ্যে অর্থ দিয়েছে বিএনপি জামাত, সহযোগিতা করেছে বিএনপি জামাত। একই সাথে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকেও অর্থ পেয়েছে। সরকার পতনের উদ্দেশ্যে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। নৈরাজ্যের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কোনোভাবেই ছাড় নয় এবং যারা সহযোগিতা করেছে তাদেরকেও কোনোভাবে ছাড় নয়। এ পর্যায়ে ইভ্যালি ইফতার সংবাদ। করোনা ও লকডাউনে এখনো জমে ওঠেনি রাজধানীর ইফতার বাজার। মুখরোচক ও সুস্বাদু নানা খাবারের পসরা নিয়ে বিক্রেতারা বসলেও ক্রেতাদের মধ্যে নেই কেনার আগ্রহ। লকডাউনের পর বাড়বে বেচা কেনা, এমনটাই আশা বিক্রেতাদের। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। বাহারি শপ ইফতারে সাজানো রাজধানীর ধানমন্ডি এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে রোজায় এসব বৈচিত্র্যময় ও মুখরোচক খাবার কিনতে অনেকেই ছুটে আসলেও করোনা ও লকডাউনের কারণে এবার বাজার মন্দা। গেছবারের মতো এবার তেমন একটা হয় নাই আর কি। বাসা বাড়িতে অনেক ঝামেলা করতে ঝামেলা, এই জন্য টুকটাক বাইরে থেকে কিনতে হয়। ভিন্ন স্বাদ মাঝে মাঝে দরকার পড়ে, এই জন্যই বাইরে আসা, যে বাচ্চা নিয়ে বাইরে আসছি। স্বাভাবিক সময় এসব ইফতারের দোকানে উপচে পড়া ভিড় থাকলেও এবার নেই। করোনায় অনেকেই জোর দিচ্ছেন স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি, তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আমরা বাসায় ইফতারি সবকিছু করি, তবে এই বাচ্চার জন্য কিছু কিনে আনতে হয়, তাই এখান থেকে কিনে নিচ্ছি। যেই খাবারগুলো বাসায় তৈরি করা হয় না সেইগুলোর জন্য মাঝে মাঝে আসা আর কি। রোজা মাসে একটু প্রাইস বেশি নেই, আমাদের এটা আমাদের একটা কালচার হয়ে গেছে। যারা স্টাফরা আছে তারা মাস্ক পরিধান করেছি, স্যানিটাইজ করতেছি, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করতেছি। বড় বড় রেস্টুরেন্টগুলোতে ইফতারের মেনুতে বৈচিত্র্য আনলেও ক্রেতা সংকটে ভুগছেন অনেকেই। করোনার কারণে অনেকটাই কম বেচা কেনা। লকডাউন উঠে গেলে তো অবশ্যই বেচা বিক্রিটা ভালো হবে, তো এই আশায় আছি আমরা। পরিস্থিতি স্বাভাবিক হলে ইফতার কেনায় আবার আগ্রহ বাড়বে, এমনটাই আশা বিক্রেতাদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা। তাদের মতে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রয়োজন বিশেষায়িত দক্ষতা, আর তা হতে হবে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায়। ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া লিঙ্কেজ নিয়ে ঢাকা চেম্বারের ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ সময় বক্তারা বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে কর্মসংস্থানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আর করোনার মধ্যেও সে সুযোগকে কাজে লাগাতে পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তারা। ঢাকা চেম্বারের সভাপতি রেজওয়ান রহমানের সভাপতিত্বে খ্যাতিমান শিক্ষাবিদরা এতে অংশ নেন। আন্তর্জাতিক সংবাদ।
আক্রান্তের দিক থেকে আবারও বিশ্ব রেকর্ড গড়ল ভারত। একদিনে নতুন রোগী শনাক্ত প্রায় 3.5 লাখ। এ নিয়ে টানা 3 দিন শনাক্তের রেকর্ড ছাড়াচ্ছে দেশটি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 24 ঘন্টায় ভারতে মারা গেছেন 2624 জন। হাসপাতালগুলোতে অক্সিজেন ও শয্যার সংকট তীব্র আকার ধারণ করায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে গত একদিনে মারা গেছেন 20 জন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উন্নত চিকিৎসার সরঞ্জাম সরবরাহের জন্য ট্রেন ও বিমান বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা ভাইরাস যে কত বড় ভয়ানক হতে পারে ভারত তার প্রমাণ। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ পর্যায়ে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। দিমুত করুণারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে পাল্লেকেলে টেস্টের ৪র্থ দিন শেষে সুবিধাজনক অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 512 রান। বাংলাদেশের ইনিংস থেকে মাত্র 29 রানে পিছিয়ে আছে লঙ্কানরা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন দিমুত করুণারত্নে। বাংলাদেশ 7 উইকেটে 541 রানের প্রথম ইনিংস ঘোষণা করে। রিপোর্ট করছেন SM আশরাফ। ভাগ্য বরাবরই থাকে সাহসীদের পক্ষে। যে বলটিতে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরতে পারতেন করুণারত্নে, তাসকিনের সেই বলই ফিল্ডারের ইঞ্চি দূরত্বে পড়ায় লঙ্কান অধিনায়ক মাতলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উদযাপনে। And besides recording his best test score, he also becomes the first batsman at Pallekele. এর আগে পুরো দিনে উইকেট নেয়ার একটাই নিশ্চিত সুযোগ পেয়েছে বাংলাদেশ, কিন্তু ফিল্ডারদের নিশানা ব্যর্থ হওয়ায় করুণারত্নের রান আউটের হাত থেকে বেঁচে যান ব্যক্তিগত 174-এ। তাতে টানা 4 সেশন উইকেট শূন্য বাংলাদেশের বোলাররা। নির্বিষ উইকেটে নিজেদের সবটুকু দিয়েও সাফল্য পায়নি ইবাদত মিরাজরা। As far as Dimut Karunaratne is concerned, অন্যদিকে অধিনায়ককে সঙ্গ দিয়ে নিজের 7ম শতক হাঁকান ধনঞ্জয়া ডি সিলভা। দুই ব্যাটসম্যান 4র্থ উইকেটে যোগ করেন 322 রান। পঞ্চম দিন প্রথম সেশনে লঙ্কানদের ব্যাটিং কৌশলী গড়ে দেবে এই টেস্টের ভাগ্য। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে করুণারত্নে অপরাজিত ছিলেন 234 রানে। ডি সিলভার রান 154। Good work, very good work, Dhananjay De Silva. Down the wicket, mid-on saving one, mid-wicket saving one. SM আশরাফ, ATN বাংলা। His 150. পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাত 1টায় রিয়াল বেটিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 70 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে রয়েছে জিনেদিন জিদানের দল। জিতলেই শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে ছুঁয়ে ফেলবে লস ব্লাঙ্কোরা। যদিও এ ম্যাচে রিয়াল পাচ্ছে না ইনজুরি আক্রান্ত সার্জিও রামোস আর লুকাস ভাসকুয়েজকে। অন্যদিকে লিগ টেবিলে রিয়াল বেটিসের অবস্থান 6 নম্বরে। এবারের মৌসুমে সেট পিস থেকে সবচেয়ে ধারাবাহিক ম্যানুয়েল পেলেগ্রিনির দল। এ পর্যন্ত 18 বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে তারা। এই সেট পিস থেকে 11 গোল হজম করেছেন করিম বেনজেমারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অগ্রিম টাকা দেওয়ার পরও ভারত থেকে আসেনি পর্যাপ্ত টিকা। এখনই ভারতকে বন্ধুত্বের পরীক্ষা দিতে হবে মন্তব্য পাপনের। করোনায় আরও 83 জনের মৃত্যু। নতুন আক্রান্ত 2697, শনাক্তের হার কমে 13%। বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু হচ্ছে জানালেন ওবায়দুল কাদের। সারা দেশে না দিয়ে এলাকাভিত্তিক লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদের সময় শোচনীয় অবস্থার আশঙ্কা। এবং করোনায় কাজ হারানো দরিদ্র মানুষদের 15,000 টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি মির্জা ফখরুলের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।